হচ্ছে দিলখুশ আসার রাস্তা। এই রাস্তাটা সোজা চলে এসছে। এবারে আমি দেখাচ্ছি এই যে এই দিকটা হচ্ছে গিয়ে এই যে ব্যাপারটা হচ্ছে এদিকে হচ্ছে গিয়ে বরাক নদী। এই যে বরাক নদীটা এদিক দিয়ে চলে গেছে। আপনাদেরকে সুন্দর দৃশ্য, এই দৃশ্য আমাদের অবশ্যই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে অনেকেই আসেন বেড়াতে, দেখতে, যে এখানের এই দৃশ্যগুলো দেখতে। এই দেখুন এখানে বরাক নদী চলে গেছে, কি টলটলে পরিষ্কার জল, যে জল আমরা শহরের বয়ে যাওয়া, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বরাক নদীর থেকে কতটুকু পার্থক্য দেখুন। এই যে এদিকটায় চলে গেছে। এর পাশাপাশি এর তীরেই রয়েছে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাগানটি, যে যে চা বাগানের যে বাংলোটি, মানে যেখানে থাকতেন ম্যানেজার সাহেব। তো আমরা যাচ্ছি সেখানে। এই দেখুন এই রাস্তাটা এইদিকে রয়েছে, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি। আমরা ফ্যাক্টরিটা পরে দেখব, যেখানে চা পাতা প্রসেস করে শুকিয়ে চা পাতা তৈরি করা হতো। এই যে বন্ধ গেট। আমার সঙ্গে রয়েছে হিমু লস্কর, সাংবাদিক, আমার বন্ধু। আমরা দুজনেই এসছি আজ এই বাগানটা পরিদর্শন করতে। চলুন আমরা দেখি গিয়ে কেমন হয় এই বাগানের দৃশ্য। এই যে দেখুন আজ এই যে চা বাগানের হিমু একটু আয়। এখানে একটি মন্দিরও রয়েছে, এই পাশেই বরাক নদী। এখন পরিত্যক্ত। দেখুন ব্রিটিশ আমলের এই স্থাপত্য। যে হিমু, তুমি এখানে দেখতে পাচ্ছ যে আজকে কেমন হচ্ছে। তোমার সঙ্গে আমার এখানে রয়েছেন বাগানের ম্যানেজার। দাদা, আপনি তো এই বাগানের এখন ম্যানেজার। তো এখানে একটু আমাদেরকে একটু বাগানটা পরিদর্শন করিয়ে দেবেন? প্রথমে আপনার নামটি বলবেন? বিদ্যুৎ শেখর সিনহা। আপনি কত বছর থেকে এখানে আছেন? 2021 থেকে। আচ্ছা, আপনি যখন এসেছেন তখন থেকে একই রকম দেখছেন? আচ্ছা, একটু এটার একটু ইতিহাসটা বলুন না। এখানে শুনেছি লর্ড কার্জন এখানে আসতেন, টেবিল বানিয়েছিলেন এখানে আসতেন। আচ্ছা, তার ভাগ্নি বোধহয় এখানে ছিলেন, তার ভাগ্নির বর বোধহয়, আপনার ঠিক জানা নেই। আচ্ছা ঠিক আছে, একটু আমাদেরকে এখন বর্তমান অবস্থাটা একটু দেখান। একটু আপনি এগিয়ে যান, আমরা যাবো পেছনে পেছনে। এই দেখুন হ্যাঁ, শুনেছি এই টেবিল, এই যে টেবিলটা, হিমু একটু সামনে আয়। এই যে টেবিলটা, এটা একটা ঐতিহাসিক টেবিল, যে এখানে নাকি ওরা ডিনার করতেন, ব্রেকফাস্ট করতেন। এটা একটা মানে বানানোর যে একটা শৈলী আছে এটার মধ্যে। এই দেখুন এটার মধ্যে শ্বেত পাথরকে কেটে বোধহয় এটাকে বানানো হয়েছিল। এই যে দেখো, এই যে শৈলীটা, এই যে দেখো পাথরের মধ্যে কাজ করা এই যে টেবিলটা। হ্যাঁ, তো এই টেবিলটার মধ্যে ওরা লর্ড কার্জন বসতেন, নদীর সৌন্দর্য দেখতেন, এবং ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলুন না কেন সেটা তিনি করতেন। এই যে এদিকে চলে গেছে। এই যে এত বড় বাংলো এখন পরিত্যক্ত অবস্থায়। এই যে এখানে প্রচুর চামচিকে বাসা বেঁধেছে। একবার শুনেছি নাকি ওদেরকে ধোঁয়া দিয়ে তাড়ানোর একটা চেষ্টা হয়েছিল, কিন্তু আবারই চলে আসছে। এই যে এখানে ভেতরে প্রচুর চামচিকে এখন বাসা করেছে, হাজার হাজার চামচিকে। এই যে বন্ধ রয়েছে, এই যে বড় বড় হলঘর গুলো, চামচিকা উঠছে। এই যে পাশটায় কত বড় বাগান, লন যেটাকে বলা হয়। এইদিকে দেখুন, আমি একটু একটু আপনি এগিয়ে যান, আমরা চারদিকটা একটু ঘুরে নি, দেখে নি। হ্যাঁ, একটু নেমে যাই আমরা এদিকটায়। এই এই চালটা দেখুন। এখানে হিমু, একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে এখানে এই যে চালের যে শৈলীটা করা হয়েছে, সেখানে গরম লাগবে না গরমের দিনে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আগে একটু এই ব্যাপারে একটু পড়াশোনা করেছিলাম।
তো এখানে এসে সেই বিষয়টা প্রত্যক্ষ করলাম আজ। ব্রিটিশরা এখানে আসার পর যারা ভৌগোলিক কারণেই তারা তাদের যে বাড়ির যে স্থাপত্য শিল্প সেটা টোটাল একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল। গরম থেকে বাঁচার জন্য বাড়িটা সাধারণত অনেক সাধারণ বাড়ির যে অনেক উঁচু বাড়ি বানানো হতো। এই বাড়ির যে টিনের চালের যে চূড়োটা দেখা যাচ্ছে সেটা কমপক্ষে 25 ফুটের আশেপাশ হবে, এতটা উঁচু। তো এই জায়গা থেকে এতটা উঁচু একটা চাল ভেদ করে গরম সহজে নিচে নেমে আসবে না, এটাই স্বাভাবিক। এবং হাওয়া একটা খোলামেলা পরিবেশ, হাওয়া খেলার একটা জায়গা এখানে তৈরি করা হয়েছে খুব ইয়ে করে। আর এখানে আমরা দেখতে পেলাম এখানে সেই বাড়ির সামনের যে বারান্দাটার গঠন শৈলীও সেই এমন একটা পদ্ধতিতে তৈরি করা যে অন্তত 8 ফুট হবে বারান্দার যে তার প্রস্থটা। সেটা ওই ইস্ট ফেসিং, সূর্য এখানে যখন ওঠে তখন এই দেওয়ালটা যাতে কোনো মতে গরম না হয় তার জন্যই এই ব্যবস্থা। আর বিকেলের দিকে যখন সূর্য স্ল্যান্টিং হয়ে যায় অনেকটা, তো সে সময়ও যাতে আলো কম পড়ে সেজন্য এদিকে এই দেখতে পাচ্ছেন আপনারা বারান্দাটা কত প্রশস্ত, কত চওড়া। তো এইভাবেই একটা ইতিহাস এখানে স্থবির হয়ে আছে। আর কার্জন সম্পর্কে তো লর্ড কার্জন সম্পর্কে আমরা অনেকেই জানি, আপনারাও জানেন যে কার্জন শুধু একজন প্রশাসনিক ব্যক্তি বা পলিটিক্যাল লিডার ছিলেন না, একজন খুব বিদগ্ধ পণ্ডিত ছিলেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির পরবর্তী সময়ে চ্যান্সেলর হয়েছিলেন এবং অনেক লেখালেখি করেছেন, রাশিয়া ভ্রমণ করেছেন তিনি, এশিয়ার অনেকটা জায়গা তিনি পরিভ্রমণ করেছেন ভাইসরয় হওয়ার আগে। এই দেখো এখানে ওই উপরের দিকে আবার চালের একদম উপরের দিকে 3টে ভেন্টিলেশনের জন্য রাখা হয়েছে, তাই না? যাতে ফ্রেশ এয়ারটা ইয়ে করতে পারে, গরমটা যাতে সহজে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই মানে কতটুকু আজকাল একদম বিরল হয়ে গেছে। আজকাল মানুষ খুব সাশ্রয়ী একটা ইয়েতে এসেছে, ফলে বাড়িতে আজকাল সাধারণত আমরা এই গত বছরও অনেকটা গরম অনুভব করেছি। আমাদের যে স্থাপত্য শৈলী যেটা বলবো এটা অনেকটাই আনসাইন্টিফিক। এই দেখুন কিন্তু এখানে ভেন্টিলেশন রয়েছে। আর উঁচুটা হ্যাঁ 25-30 ফুট হবে রে, হবে 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 30 ফুটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা মানে গরমের থেকে বাঁচার জন্য যে এটা নয়, শীতের দিনেও তো এরকম ভরে খুব আরামদায়ক কি হবে এখানে থাকা, তাই না? তো সেইখানে এই যে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে মানে এই যে বাংলোটা এখন পরিত্যক্ত অবস্থায়, এটাকে কি সংরক্ষণ করা যায় বা সেরকম সরকার উদ্যোগ নিলে কি হবে নাকি না? অনেক কিছু ইতিহাস থেকে তো আমরা, আমার তো মনে হয় নেওয়াই উচিত। এটা একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সবচেয়ে বড় কথা এই যে আমরা যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তুমি আমি দুজনেই, কিন্তু আমাদের চোখে পড়লো না যে এরকম নিয়ে খুব লেখালেখি হচ্ছে বা খুব একটা এক্সপোজার পেয়েছে যেরকম একটা জায়গা। ঘটনাটা ঠিক সেভাবে এক্সপোজার পাইনি, কিন্তু আমার মনে হয় এখন যেহেতু এটা সামনে এলো, মনে হয় সরকারের কোনো পদক্ষেপ করা উচিত, এটাকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। আর রাউন্ডে একটা জিনিস দেখেছি, এই যে বাড়িটার সামনের জায়গাটা, আরেকটা বিশেষত্ব আছে যে বারান্দাটা আমরা দেখলাম, চওড়া বারান্দা, তার ঠিক সামনেই যে নদীটা, এটা আমি চাইবো কি আমাদের যারা লাইভে যারা আছেন বা যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে একটু দেখানোর জন্য। আমরা যাব নদীর দিকে যাব, আমরা একটু আগে এই জায়গাটা নিয়ে নিই, তারপর আমরা এই পুরো ব্যাপারটা একটু তুলে ধরি। আগে বাংলোটাই আমাদের কাছে মূল আকর্ষণের জায়গা ছিল। মানে একদম সত্যি বলতে কি আমার একটা রোমাঞ্চ হচ্ছে, হ্যাঁ রোমাঞ্চিত বলা যায়। হ্যাঁ, সময় স্থবির হয়ে আছে, সেটা ঠিক বলেছিস। টেবিলটার পেছনে আমার একটা কাহিনীর কথা মনে হচ্ছে। এটা হয়তো একটা প্রস্তুতি হিসাবে এটা করা হয়েছিল, কারণ চা যখন ব্রিটেনে জাতীয় পানীয় হিসেবে গ্রহণ করা হয়, অর্থাৎ তখন ইংল্যান্ডের রাজা চার্লসের মিসেস ছিলেন পর্তুগালের কন্যা মিসেস ব্রাগাঞ্জা।
উনি এবং তার সহচরীরা ইয়েতে ওই ব্রিটেনে চায়ের যে চালু করার বিষয়ে উদ্যম নেন, এবং তখন ইংল্যান্ডের সামাজিকভাবে চায়ের প্রচলন হয়ে যায়, এবং তখন এটাকে রাজস্বিকভাবেই সবে এটাকে গ্রহণ করে। সেই সময় তাদের একটা প্রথা ছিল যে উঁচু টেবিলের মধ্যে ডিনার ছাড়া বা চা খাওয়ার ব্যবস্থা করা, পরবর্তীতে চা খাওয়ার ব্যবস্থা করা। তাই সেই থেকে তাদের ওখানে একটা শব্দ এসেছিল হাইটি। সেই হাইটি কে কেন্দ্র করে যদি এই টেবিলটা তৈরি হয়ে থাকে, সে ধরনের একটা অনুমান করা যেতে পারে। আমরা এখন এগিয়ে চলেছি ফ্যাক্টরিটার দিকে, বন্ধ হয়ে আছে, পরিত্যক্ত অবস্থায়। আমাদের সঙ্গে ম্যানেজার বাবু যাচ্ছেন আমাদেরকে একটু ফ্যাক্টরিটা দেখাবেন বলে। এই হচ্ছে ফ্যাক্টরি রাস্তা, বাংলোর সঙ্গেই ছিল ফ্যাক্টরি। এটা হচ্ছে অফিস ঘর। ম্যানেজারবাবু, একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে, যে আপনি যখন এখানে 2021 সালে এসেছেন, তখন কি মানে দেখেছেন এখানে ফ্যাক্টরি চালু ছিল কি না? না না, কিছুই ছিল না। আচ্ছা, এখন কি হয়? বাগানটা শুধু প্ল্যান্টেশন হয়, শুধু প্ল্যান্টেশনের কাজ হয় আর কাঁচা পাতি তুলে সেগুলো অন্য বাগানে বাগানে বিক্রি করে দেওয়া। চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো যাই। এই হচ্ছে ফ্যাক্টরি। একটা সময় তো ফ্যাক্টরি ছিল এখানে। হ্যাঁ, পুরোদমই কাজ চালু ছিল, অনেক চা পাতা উৎপাদন হতো। খুব ভালো ফ্যাক্টরি ছিল, বড় ফ্যাক্টরি ছিল, বাগানও ভালো ছিল। হ্যাঁ, আজকে 20 বছর আগে। এইদিকে ঢুকে যাই, এদিকে ঢুকে যাই, এই যে এই দিকটায় ঢুকে যাই। এই হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা। এই হচ্ছে দেখুন ফ্যাক্টরির অবস্থা। একটি শিল্প, চা শিল্প নষ্ট হয়ে গেল, এটাকে পুনর্জীবিত করার উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এরকম দাদা একটু আসবেন এক সামনে, যে এই যে আজকে এই যে ফ্যাক্টরিটা এরকম পরিত্যক্ত অবস্থায় আছে, এটাকে কি আর কোনো দিন চালু হওয়ার সম্ভাবনা আছে বা পুনর্জীবিত করার কোনো সম্ভাবনা আছে কি? বাগানটা এখন অ্যাকচুয়ালি পিএফ এর আন্ডারে। আচ্ছা, পিএফ হ্যাঁ, হ্যাঁ, ডিপার্টমেন্ট আছে ওদের আন্ডারে। হ্যাঁ, ওরা দিয়েছে আমাদের মালিককে, সমীর দত্তকে দিয়েছে বাগান। তো এখন ভবিষ্যতে কি হবে কি না কিছু বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু বাগানে কাজ করছেন, আমি একটু জিজ্ঞেস করছি। অবশ্যই। তো আপনার তো একটা অভিজ্ঞতা আছে, এখানে যে মেশিনারিজ গুলো আছে যেগুলো, তো সেগুলো কি কাজে মানে আবার নতুন করে সেগুলোকে ঠিকঠাক করে কাজে লাগানো? মেশিনারি যা এখানে কিছুই নেই, এই নতুন সব কিছু নতুন। আচ্ছা, এখানে এই যে ইলেকট্রিক এগুলো সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে কোনো কিছু নেই। আর কত বছর ধরে বন্ধ বাগানটা? বাগান তো প্রায় 10 থেকে 15 বছর ধরে বন্ধ। 15 বছর ধরে। এর আগে উৎপাদন হতো। এর আগে উদ্বোধন। চলুন একটু ভেতরটা দেখি। এদিকে চা পাতা মাপার ওজন পরিমাপক যন্ত্র। এই হচ্ছে গিয়ে, এই দেখুন কিভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। এটাকে কি বলে দাদা, এই যে রাউন্ড শেপ যেটা? এটা ঘুগি বলে। ঘুগিটার মাঝে পাতিগুলো হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, নামটা জানি না। আচ্ছা, আর এই হচ্ছে অফিস ঘর। এটাই ছিল অফিস, মানে ফ্যাক্টরি অফিস। ফ্যাক্টরি অফিস। হ্যাঁ, আর ওই পাশটায় ওই পাশটায় তো অন্য রুম ছিল, ট্রাপ হাউস, যেমন পাতি কাঁচা পাতি রাখা হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে কারেন্টের ইয়েগুলো, ট্রাপ ফ্যানে ফ্যানে পাতিগুলো ইয়ে করে উইদারিং করতো। আচ্ছা আচ্ছা। ও এটা হ্যাঁ একটা কোয়ার্টার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পাতিগুলো। পাতি রাখা হইতো, ওই জায়গাতে পাতি রাখা হয়। আচ্ছা লেফট আচ্ছা, সাইডে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো পাতি রাখা। এটা তো পাতি রাখা হতো। হুম। চলুন আমরা একটু দেখি গিয়ে এটার ভেতরটা। ওটাকে ট্রাপ বলে, ট্রাপ। আচ্ছা, কি বলে? ট্রাপ, ট্রাপে পাতিটা উইদারিং করা হতো।
ফ্যান আছে এদিকে, এদিকে ট্রাপ ট্রাপ বলে, ট্রাপ ট্রাপ ট্রাপ। ওটা ওই সাইডে ফ্যানটা, ওই সাইডে ফ্যানটা গরম হাওয়াটা বার করে। এই লোহার সিঁড়িগুলো অনেক পুরনো। লাকড়ি বাড়া না, লাকড়ি বাড়িয়ে পড়বে, লাকড়ি একদম পচা। হ্যাঁ ঠিক আছে। লোহার সিঁড়িগুলো অনেক পুরনো না? হ্যাঁ হ্যাঁ, এটা ব্রিটিশ আমলের। ব্রিটিশের। দেখুন, ইতিহাসের উপাদান হচ্ছে জনশ্রুতি। তাই জনশ্রুতি হয়ে থাকে, তাহলে আর একটা জনশ্রুতি শোনা যায়, আমি দেবদত্ত সম্পাদিত শিলচর পৌরসভার শতবর্ষের ইতিহাসে তিনি লিখেছেন, রায় সাহেব দীননাথ দাস মহাশয়ের কাছে শুনেছি বড়রাট লর্ড কার্জন 1901 পুরনো সার্কিট হাউসকে দেখে বলেছিলেন, ইজ ইট স্টেবল। সেইভাবে এগুলো কিন্তু সব ওই জনশ্রুতির মতন ব্যাপারটা। তারপরে আরেকটা ব্যাপার আছে, তিনি প্যামতলাতে লর্ড কার্জন লেফটেন্যান্ট গভর্নর ফুলার সাহেবের প্যামতলার মিশনারি স্কুল পরিদর্শন করেছিলেন। এই স্কুলে ছাত্রছাত্রীরা সংস্কারে পড়তো এবিসি, ওয়েন শ্যাল আই লার্ন এবিসি। যদি এটা ধরা যায়, শোনা জনশ্রুতি ধরা যায়, তবে আমরা বলতে পারি তিনি লর্ড কার্জন ইয়েতে গিয়েছিলেন, দীর্ঘ চা বাগানে দেখতে, তার অগ্নিপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একটা কথা মনে রাখা দরকার, শিলচর শহরটা কিন্তু দুটো কারণে উদ্ভব হয়েছিল। একটা হচ্ছে বিষয় এক্সপেডিশন, আর একটা হচ্ছে চা পাতার আবিষ্কার। এই দুটো কারণেই এই শিলচর শহরের উদ্ভব হয়েছিল। আর একটা কথা হচ্ছে যে সাহেবরা ইংরেজরা বিশেষ করে তাদের ঔপনিবেশিক স্বার্থে বিভিন্ন জায়গায়, তা দুর্গমই হোক জঙ্গলই হোক, তারা সেভাবে গিয়েছিলেন। এভাবে একটা কথা বলছি যে লর্ড কার্জনের শিলচর ছেড়ে চলে যান, তার একটা অধিবেশন হয়েছিল। দুইটা শিলচর স্থানীয় জনসাধারণ তাকে স্মারকলিপি দিয়েছিলেন। আমি সেই ব্যাপারে লিখেছিলাম, এটাকে দুটা স্মারকলিপি দিয়েছিলেন। এটাকে বলে নেটিভ কমিউনিটি স্মারকলিপি, আর একটা হচ্ছে যে টি প্ল্যান্টার্সের কাজা ক্লাবে টি প্ল্যান্টের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেন। আর একটা বক্তৃতা দেন যে মেসনিক লজে। মেসনিক লজ বলতে অনেকে এটা কথা, এটা অনেকে জানে না ব্যাপারটা। আমি এটা একটা বড় রাখা, লর্ড কার্জনের এই ব্যাপারটা কিন্তু শিলচরে এসেছিলেন, এই তার এসেছিলেন একটা প্রমাণ হচ্ছে, এভিডেন্স হচ্ছে শিলচরের যে লর্ড কার্জনের শারদীয় বক্তৃতাগুলি সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার স্পিচেস বলে একটি উল্লেখিত বই আমরা পাই, কিন্তু সময়সাপেক্ষে আর কোনো গ্রন্থে পাওয়া যায় না। তবে তদানীন্তন আসামের প্রাক্তন ইলেকশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আশুতোষ দাস তার জীবনস্মৃতি গ্রন্থ লিখেছেন, 1901 সালে হইবে তখন তদানীন্তন বড়লাট লর্ড কার্জন শিলচর হইয়া মণিপুরে গেলেন। তখন শিলচরে কত লোক সমাগম, ওখানে বড়লাটের দরবার বসিল। সিলেট কাছাড় দুই জেলার ভূস্বামী ও খেতাবদারী লোকেরা নিমন্ত্রিত হয়ে আসিলেন। ফ্রি মেশনের প্রকাণ্ড হলঘরে দরবার বসিল। স্যার হেনরি কটন তখন আসামের প্রাদেশিক শাসনকর্তা, চিফ কমিশনার। লর্ড কার্জন সেদিন সুরমাবেলি লাইট হর্সের ভলান্টিয়ারদের পরিবেষ্টিত হইয়া অশ্বারোহী এই মণিপুরে রওনা হইলেন। আমাদের বাড়ি হইতে তাহা দেখিলাম। আশুতোষ ছিলেন গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক অভয়চরণ দাসের পুত্র। অভয়চরণ দাসের বাসস্থান ছিল কামিনী কুমার চন্দ্রের বাড়ির বিপরীত, অর্থাৎ বর্তমান সেন্ট্রাল রোড থেকে উকিলপট্টি প্রবেশের মুখে। এই বাড়িতে অবস্থানকালে তিনি লর্ড কার্জন মণিপুরী যাত্রা অবলোকন করেছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইন্টারন্যাশনাল ফ্রি মেসন অফ ব্রাদারহুড নামে এক সংস্থার শাখা ছিল শিলচর। বর্তমান পার্ক রোড অবস্থিত শিলচর সংঘ বিদ্যালয় ছিল এই সংস্থার
সদর দপ্তর। ইংরেজরা এই দপ্তরকে মেসোনিক লজ বলতেন। তিনি শিলচরের জনসাধারণ মেসোনিক লজকে জাদুঘর বলে আখ্যায়িত করেন। এই সমস্ত সভ্যরা প্রধানত ছিলেন ইংরেজ রাজকর্মচারী এবং চা বাগানের কর্মরত ইংরেজরা। এছাড়া শোনা যায় যে বর্তমান লক্ষ্যবাড়ি দিলখুশ চা বাগানে তৎকালীন ম্যানেজার ছিলেন কার্জনের ভগ্নমতী। উত্তর কাছাড়ের পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দিলখুশ বাগান কার্জন পরিদর্শন করেন। কার্জনের সফরে সাক্ষী হয়ে আছে দিলখুশ বাগানের ম্যানেজার বাংলোতে কুলাকৃত মার্বেল পাথরের টেবিল। এই টেবিল কার্জন তার নৈশভূ সমাপন করেছিলেন। কার্জনের সফরের উদ্দেশ্য ইটালিয়ান মার্বেল পাথর দিয়ে ওই টেবিল তৈরি হয়েছিল। তো তার থেকে বোঝা গেল যে এইসব তথ্যপাতি থেকে বোঝা যাচ্ছে যে কার্জন সাহেব তখন দিলখুশ বাগানে গেছিলেন, তার ভগ্নিপতি ছিলেন। আবার জনশ্রুতিতে আছে নাকি তার ভাগ্নি বা এরকম ভাইজি এরকম কেউ ছিলেন, তার বর ভাইজির হাজবেন্ড ওখানকার ম্যানেজার ছিলেন। সে না, এটা তো ভগ্নিপতি বললাম, ভগ্নিপতি। আচ্ছা, তবে আমি সেইভাবে পেয়েছি। আচ্ছা। গভীরে প্রত্যন্ত অঞ্চলে জিনিসপত্র যায়। এখানে জলটা দেখেছিস রাহুল দাস, স্বচ্ছ জল। তখন আমার বয়স 1961 থেকে 1966। আমি 5 বছর বয়সে দিলখুশ বাগানে যাই এবং 10 বছর বয়সে দিলখুশ বাগান থেকে আমরা অন্যত্র চলে যাই। এই যে 5 বছর সময়সীমা, কৈশোর হলেও আমার স্মৃতি একেবারেই আজও পরিস্ফুট। আমি একটু করেই বলতে পারি যে ওখানকার প্রতিটি ঘাস, প্রতিটি লতাপাতা সঙ্গে আমার পরিচিতি আজও রয়েছে। বলছি এই জন্যে যে তারপর অন্তত 5-6 বার আমি দিলখুশে গেছি। দিলখুশ লর্ড কার্জন এসেছিলেন, এগুলো তো ঐতিহাসিক তথ্যগুলো রয়েছে। আমাদের এখানকার শিক্ষক, নরসিং স্কুলের শিক্ষক শ্রী দেবাশিস দাস, তার একাধিক লেখায় লর্ড কার্জনের কাছাড় সফর, লর্ড কার্জনের দিলখুশ বাগানে গিয়ে নৈশ যাপন ইত্যাদি ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন। তাছাড়াও একাধিক ইংরেজ লেখকের লেখাও আমি পড়েছি এই লর্ড কার্জনের কাছাড় সফর। তো তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তার আসা তার যাওয়া এগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু যেহেতু এগুলো লিপিবদ্ধ ব্যাপার এবং যেহেতু ওই ব্যাপারে আমার নতুন কিছু সংযোজনের ক্ষমতা নেই, আমি ওই জায়গাটা আমি যেতেই চাইছি না। আমি যে জায়গাটাকে বলবো, যে জায়গাটা দিলখুশ নিয়ে বলবো, দিলখুশের প্রাকৃতিক পরিবেশ। এখন তো গাড়ি চড়ে চট করে চলে যাওয়া যায় গুয়াহাটি, শিলচর থেকে দিলখুশ 40 মিনিট 45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তখন এই যে ফুলারতল থেকে দিলখুশ বাগানের কাছাকাছি, দিলখুশ বাগানের সীমানায় যে ব্রিজটা তৈরি হয়েছে, যে সেটা তো সেদিনকার ব্যাপার, কয়েক বছর আগে মাত্র হয়েছে। তার আগে কিন্তু ওইটা নৌকো দিয়ে বা এই মার বোট, বড় নৌকো, বার্কি নৌকো আর জুরিন্দা এইগুলো দিয়েই পার হতে হতো। তো বর্ষাকালে বরাকের একরকম রূপ, যেটা আমরা শিলচর বা কাছাকাছি যারা আছেন বা মধুপুর থেকে আমরা কল্পনাও করতে পারি না বরাকের রুদ্র রূপ, সেটা ওই দিলখুশ বাগান বা তার কাছাকাছি গেলে পরেই বোঝা যায়। কারণ একেবারে প্রাথমিক গতি থেকে মধ্যগতিতে এসে নদী নামছে, তার যে খরস্রোত বর্ষাকালে, সেটা তো আপস্ট্রিম। হ্যাঁ, আপস্ট্রিম, অবশ্যই আপস্ট্রিম। ডাউনস্ট্রিমে গেলে তো লক্ষ্মীপুর থেকে সোনাই এই দিকে আসলে পরেই কিন্তু ডাউনস্ট্রিম শুরু হয়ে গেল এবং নদীর নাব্যতাও কমছে, নদী চওড়া হয়ে যাচ্ছে, নদীর প্রকৃতি একেবারে পাল্টে যাচ্ছে। তো সেই একটা জায়গা যে বর্ষাকালে একরকম রূপ, কিন্তু শরৎ হেমন্তে সে তার যেন প্রশান্তি চারিদিকে। তো এই নদীর পাশেই, একদম নদীর ডান তীরে, ভুল বললাম, নদীর বাঁ তীরে দিলখুশ বাগান। আমি তার আয়তক্ষেত্র কতটুকু, তার চাষযোগ্য ভূমি ছিল, চা কতটুকু লাগানো, সেগুলো কিছু বলতে পারবো না। আমার সবচেয়ে যে জিনিসটা আমার কাছে আজও আকর্ষণীয় মনে হয়,
সেই 60-এর দশকের শুরুতেই দিলখুশ বাগানে তাদের নিজেদের বিদ্যুৎ যোগানের ব্যবস্থা ছিল। প্রতিটি স্টাফের বাড়িতে বিদ্যুৎ চালিত আলো, পাখা এই ব্যবস্থা ছিল। রাস্তাঘাট তেমন ভালো ছিল না, কিন্তু আরেকটা যে জিনিস উল্লেখ করতে হয় যে ওখানকার প্রতিটি বাড়িতে ইভেন শ্রমিকদের যে লাইন, বস্তি লাইন, শ্রমিকদের যেখানে থাকতেন তাদের কিছু কিছু জায়গায়ও কিন্তু পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল। সেটা দেওয়ান, কুম্ভা, ডলু, জালালপুর এরকম বড় কয়েকটা বাগান ছাড়া আর কোনো জায়গায় ছিল কিনা আমার জানা নেই। তবে এটা আমি আমার একটা চা বাগান নিয়ে কাজ করার সময় আমি দেখেছি প্রত্যেকটা বাগানে কিন্তু ইউরোপীয় যারা বাগান মালিক ছিল, ইউরোপীয় যারা প্ল্যান্টার্স নামে যারা খ্যাত, এবং তাদেরকে খুব খ্যাত, তাদের নামটা আরো উজ্জ্বল হয়ে আছে প্ল্যান্টার্স রাষ্ট্র স্বরাজ এই বইয়ে। তারা কিন্তু প্রতিটা বাগানে নিজস্ব জলাধার তৈরি করে জলাধার থেকে খাবার জল বা ব্যবহারযোগ্য জল এর ব্যবস্থা করত। প্রতিটা বাগানে যদি সেটা ছিল, পরবর্তীকালে হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি তারা যদি নদী থাকতো সেই নদীর জল থেকে কিন্তু জল নেওয়ার ব্যবস্থা করত। তখন বাগানে শ্রমিক সংখ্যা কেমন ছিল, মানে সেটা আমার মনে নেই, কিন্তু এটা আবার এর মধ্যে একটা ইয়ে আছে যারা স্থায়ী শ্রমিক এবং অস্থায়ী শ্রমিক। এখন তো বাগানটা বেশ অনেক বছর থেকেই পরিত্যক্ত হয়ে আছে, এবং শুধু সেখানে চা গাছ রোপণ হয়, চা পাতা তোলা হয়, বাস। কারণ ফ্যাক্টরি সব নষ্ট হয়ে গেছে। এমনকি যা কয়েক বছর আগেও, মানে 8-10 বছর আগেও যে সরকারি বাসভবনগুলো যেগুলো স্টাফেদের ছিল সেগুলো এখন বেহাত হয়ে গেছে, এবং সেগুলো বেশিরভাগই ভেঙে তা নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এইটা তো ইয়ের দিক, মানে কি বলবো, নেগেটিভ দিক। কিন্তু আশার দিক বা ভালো দিক যেগুলো চা বাগানটার ছিল সেটা হচ্ছে খেলাধুলার ব্যবস্থা ছিল প্রচুর। আপনি কি ব্রিটিশ? না, সব আমি যে সময়টার কথা বলছি ব্রিটিশরা কেউ ছিলেন না, ভারতীয় এই দেশীয় মালিক। এবং আরো যদি আমি করতে চাই, নির্দিষ্ট করতে চাই, তাহলে মারোয়ারি মালিক ছিলেন। এবং ওদেরকে বলা হতো, ওদের যে যারা ম্যানেজার আসতেন ওদেরকে বলতো এজেন্ট সাহেব, ম্যানেজারও বলতো না, কোম্পানির এজেন্ট। তো এই এজেন্টরা খেলাধুলা, বিনোদন এগুলোর ব্যাপারে খুব তাদের আগ্রহ ছিল, এবং তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেখতেন যে বাগানের ছেলে মেয়েরা ওইগুলোতে অংশগ্রহণ করে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা খুব পরিষ্কার হবে। স্টাফ ছেলে মেয়েদের জন্য ক্লাব ছিল, সেই ক্লাবে রেডিও ছিল। 1960 ইংরেজি 61 ইংরেজির কথা বলছি, সেটা ছিল রেডিও। এবং শ্রমিকদের জন্য আলাদা ক্লাব ছিল, সেখানেও রেডিওর ব্যবস্থা ছিল। তাহলে আপনারা যারা আজকে যারা এই যে প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, তারা ধারণা করতে পারবেন যে বাগান কর্তৃপক্ষ বাগানের উন্নতির জন্য, কারণ তারা বুঝতে পারতেন যে শ্রমিক কর্মচারীরা যদি সুখে না থাকে তাহলে বাগান। একটা ব্যাপারে এখানে বিশেষজ্ঞ, মানে আপনি যে তখন যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল, যে স্থলপথে সড়ক দিয়ে যে আসার পর্যন্ত মানে খুবই বন্ধুর ছিল। হ্যাঁ, কিন্তু পাশাপাশি যে দিলখুশ বাগানের পাশ দিয়ে যে বাপার দিয়ে যে বরাক নদী বয়ে গেছে, সেটা এখনো দেখলাম যে সেই পথ দিয়ে ফুলের তল থেকে এই স্পিড মেশিন লাগানো নৌকা দিয়ে মাল বোঝাই করে, যাত্রী বোঝাই করে ওই মণিপুরের দিকে, ওই যেদিকে আপস্ট্রিম চলে নারায়ণগড়, তিলকা, নারায়ণগড় পার হয়ে আরো বাগান আছে। বাণিজ্যটা আগের থেকে চলতো, মানে অনেক শরণার্থীর কাল থেকে চলছে এটা যে কাছাড়ের নদীপথ। অবশ্যই কাছাড়ের যারা জানেন, কাছাড়ের ইতিহাস, যারা লিপিবদ্ধ ইতিহাস সম্বন্ধে আমি তেমন পড়াশোনা আমার কিছুই নেই, কিন্তু স্কুল কলেজেও আমার কোনো ইতিহাস আমার নিজের আগ্রহ থেকে পড়েছি। এই যে বড়াইল পাহাড় আমরা দেখি, সেই বড়াইল পাহাড়ে কিন্তু মিজোরাম যাওয়া, মিজোরামে ত্রিপুরার রাজার এজেন্ট, মিজোরামের সঙ্গে ত্রিপুরার ব্যবসা, ত্রিপুরার সঙ্গে কাছাড়ি রাজাদের ব্যবসা, সেইগুলো কিন্তু লিপিবদ্ধ আছে ইতিহাসে। হ্যাঁ, আর সেখানে বরাকের উল্লেখ আমি পাইনি,
কিন্তু কষ্ট কল্পনাও করতে হয় না যে বরাক ওইখানে একটা যোগাযোগের ব্যাপারে বরাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাক নদী পালন করে করতে। আপস্ট্রিম কি সুন্দর জল এই বয়ে গেছে এদিক থেকে। আমার মনে হচ্ছে হিমু একটু সামনে আসবে একটু, আমার মনে হচ্ছে এই জায়গাটা বোধহয় একটা বাণিজ্য পথ, মানে সেটাই মনে হ্যাঁ প্রচুর এখানে যন্ত্রচালিত নৌকো দেখছি যে ওই বাজার করে বা যাত্রী নিয়ে ওরা যাচ্ছে। ওরা আমার মনে হচ্ছে ফুলের তোল বা ওই দিক থেকে বাজার করে ওরা ওদিকে নিয়ে যাচ্ছেন। ম্যানেজারবাবু বললেন যেটা যে মিজোরাম সীমান্তর দিকে ওরা যে বসতি রয়েছে সেখানে হয়তো সেরকম বাজার নেই, তো সেগুলো দেখার জন্য মানে ওখানে গিয়ে বাজারজাত করবেন এখন ব্যবসা বাণিজ্যের জন্য। এই যে নদীটা কি সুন্দর এখান থেকে চলে গেছে ওই দিকটা, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দৃশ্যটা। এখানে অনেকেই আসেন বনভোজনে। নদীর চর পড়ে গেছে এখন, শুকনো মৌসুম, বৃষ্টিপাতের মৌসুম পুরোপুরি শুরু হয়নি। এই যে এই চলে গেছে। আমরা একটু এগিয়ে গিয়ে এখানে দেখাবো মাঝখানে একটা, ভাই এখানে যে একটা মাঝখানে নদীর মাঝখানে একটা পাথর রয়েছে, এটা এটা কিসের, এটা কবের জানেন? তো বহুত আগে থাকি, বউ কাজ হয়ে থাকে। আমার জন্ম আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক নদীর মাঝখানটায় একটা বিশাল বড় পাথর রয়েছে। এখানে অনেকেই যান পাথরটি দেখার জন্য। একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। বরাক নদী বয়ে গেছে এদিকে। হ্যাঁ, তোমার কেমন লাগছে হিমু একটু বলো, একটু ওইদিকে একটু। একদম দুর্দান্ত যায় হ্যাঁ পরিবেশ। হ্যাঁ এই জায়গাটা আমার মনে হয় একটু দেখানো উচিত। এই যে নদী, আমরা এই মুহূর্তে নদীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। কিন্তু এখন জল নেই, শুকনো মৌসুম। তো এই নদীর পাড় ঘেঁষেই কিন্তু সেই বাংলোটা যেখানে, বাংলোটা, হ্যাঁ সেই বাংলোটা হুম। যেখানে লর্ড কার্জনের আগমন ঘটেছিল, বা এখানে ম্যানেজারের বাংলো, তো সেই ইতিহাসটা সংরক্ষিত হয়নি কোথাও বোধহয়। না সেটাই, সেটাই। তার জন্যই আসা একটু দেখানো, একটু জনসমক্ষে। ভাইসরয় হিসাবে কার্যকাল ভারতবর্ষে 1899 থেকে 1905, হ্যাঁ। 1899 থেকে। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় এর মধ্যবর্তী কোনো একটা সময়ে হ্যাঁ উনি হয়তো এখানে এসেছিলেন, হ্যাঁ কিন্তু সেই ঘটনাটা হ্যাঁ আমার জানা মতে কোথাও লিপিবদ্ধ হয়নি, হয়নি। জনশ্রুতিতেই রয়ে গেছে। এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক নদীর মাঝখানে দাঁড়িয়ে, আর নদীর ওপারটায় আমরা একটু এদিকে একটু ফোকাস করব। হ্যাঁ নদীর ওপারটায় যে ঘন জঙ্গল, হ্যাঁ। বাঁশবন, হ্যাঁ এবং এই মুহূর্তে বাতাস বইছে এবং একটা শব্দ, হ্যাঁ গাছের পাতা এবং বাঁশের গাছে বাতাসের একটা শব্দ তৈরি হচ্ছে, একটা দুর্দান্ত পরিবেশ। এই আমরা দেখলাম। হ্যাঁ বলুন শঙ্করদা। দেখুন, আমি তো ইতিহাসবিদ নই, তবে এতদিন মানে বরাক উপত্যকা বা অন্যান্য কাছাকাছি কিছু জায়গা নিয়ে কিছু আমার চর্চা রয়েছে, কিছু লেখালেখি আমি একটু করি। সব কিছুর ভিত্তি যে প্রামাণ্য তথ্যের ভিত্তিতে তা নয়, অনেক অরেল হিস্ট্রি নিয়ে আমাদের চলতে হয়, আর কিছু পড়াশোনা করে যা কিছু জানি যে। তো এখানে যে বিষয়টা উঠে এসছে, দিলখুশ বাগানের একটি এই লর্ড কার্জনের ভিজিট সম্বন্ধীয় একটা কথা এখানে চালু আছে,
যে এখানে নাকি তার আত্মীয়া একজন বাগানে ম্যানেজার স্ত্রী হিসেবে ছিলেন, ওনার ভাতিজি। তো উনি তার যে 1901 সালের শিলচর সফর করেছিলেন, দুদিনের সফর ছিল সেটা, তখন ওখানে নাকি তার যাওয়া কথা ছিল এবং সেই ভিত্তিতে ওখানে একটা ডিনারের ব্যবস্থা ছিল ওই আত্মীয়ার বাড়িতে, এবং সেই জন্যে ওখানে যে ডিনার করা হয়েছে বা হয়নি, যাই হোক, তার যে অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে একটা ডাইনিং টেবিলকে স্মারক হিসেবে এখন দেখানো হচ্ছে বা বলা হচ্ছে, সে নিয়ে কথা। বস্তুত আমি এ ধরনের কোনো প্রামাণ্য তথ্য আমি কোথাও পাইনি, তবে আমি যে পড়াশোনা বা তথ্য অন্যান্য বইপত্র ঘেঁটে জেনেছি তা হচ্ছে লর্ড কার্জন কার্যত শিলচরে এসেছিলেন সরকারি ভিজিটে। তিনি সিমলা থেকে 4 নভেম্বর তিনি রওনা হন, হয়ে কলকাতা থেকে তিনি স্টিমার যোগে গোয়ালন্দ হয়ে চাঁদপুর পর্যন্ত আসেন, তারপর ওখান থেকে ট্রেনে তিনি শিলচর আসেন। এবং তার সফরটা সম্পূর্ণ সরকারি ছিল যতদূর আমি জানি, কারণ তিনি যখন এসেছিলেন তখন তার সঙ্গে পার্ষদদেরও নিয়ে এসেছিলেন। এমনকি তার যে এখানে যে 2 দিন ছিলেন সে সময় যে তিনি যেখানে যে বক্তব্য রেখেছেন সেগুলোরও যথাযথ রেকর্ডিং তিনি করে গেছেন, এবং সেগুলি পরবর্তীতে স্পিচেস অফ লর্ড কার্জন নামে বইও বেরিয়েছে। অতএব এখানে যে উনি প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং সরকারিভাবেই এসেছিলেন এটা থেকে বোঝা যায়। আর এখানে আসার পর তাকে সম্বর্ধনা করা হয় রেল স্টেশনে, তাকে গ্রহণ করেন এখানকার চিফ কমিশনার ছিলেন, এবং এখানকার যে সুরমা ভ্যালি লাইট হাউসের যারা ছিলেন, যারা সেনা অফিসাররা ছিলেন, তারা তাকে রিসিভ করেন। এবং এছাড়াও পরে এখানে লুসাই হিলসের একজন কি নেতৃত্বস্থানীয় ব্যক্তি, ওনাকেও উনি ডেকে পাঠিয়েছিলেন তাদের। এবং এখানে শিলচর মিউনিসিপাল বোর্ড, মানে বোর্ড তখন হয়নি, স্টেশন কমিটির থেকেও তাকে সম্বর্ধনা জানানো হয়। এর পরবর্তীতে এখানে এই শিলচরে প্রথম তাকে পিপলস অফ শিলচরের পক্ষ থেকে তাকে এক সভায় আমন্ত্রণ করা হয়, সম্বর্ধনা দেওয়া হয়, এবং তাতে অনেকে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বক্তৃতা দেন এবং এখানকার যারা স্থানীয় পাবলিক ছিল তাদের কথাবার্তা শুনেন। এটার একটা বিবরণ আমি পড়েছি। তার পরবর্তীতে এখানে প্ল্যান্টার্সরা একটি সভা করে। সেই প্ল্যান্টার্স শুধু সভা নয়, তাকে একটা আমরা দাবিপত্র দিতে ছিল। এটা এই সুরমা ভ্যালি টি অ্যাসোসিয়েশনের যে পক্ষ থেকে তাকে একটা স্মারকপত্র দেওয়া হয়েছিল। সেই যে মানে সভাটা হয়েছিল তা সম্ভবত এই কাছাড় ক্লাবের যে অডিটোরিয়াম তাতেই হয়েছিল বলে আমার মনে হয়, কারণ এটা 1897 সালে এইটা কাছাড় যে ক্লাবের ইয়েটা হয়েছিল। এখন এতে 150 জন প্রায় লোক, মানে প্ল্যান্টার্স এবং অন্যান্য আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন, তাতে একজন ব্যক্তি মিস্টার ক্যাচার্ড বলে একজন ব্যক্তি ওই সভাটা সভাপতিত্ব করেন। সেখানেও কার্জন তাদের সম্বোধন করেছিলেন। তাতে
টি গার্ডেনের অবস্থা, এখানকার পারিপার্শ্বিক অবস্থা সবকিছু নিয়ে তার বক্তব্য রাখেন। তিনি এই সফরে সঙ্গী হিসাবে কিন্তু মিসেস কার্জন ছিলেন না। এবং আরেকটা ব্যাপার, এই যে কার্জনের মানে ভিজিটের আসল কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে, তখন কার্জন ছিলেন যে সুরমাবেলি লাইট হাউস যেটা তৈরি করা হয়েছিল, তিনি এবং তার স্ত্রী ছিলেন তার মুখ্য পৃষ্ঠপোষক। সেই জন্য এখান থেকে শিলচর থেকে যে একটা কন্টিজেন্ট এই আফ্রিকায় বয়ার্স যুদ্ধে, এই অ্যাংলো বয়ার্স যুদ্ধে গিয়েছিল, সেখানে এখানকার যে মেজর ইডেন শাওয়ার ছিলেন, তিনি আরো 5 জন সৈনিকের সঙ্গে নিহত হয়েছিলেন। তারা যখন এখান থেকে যায়, সেই যে কোম্পানির সেটার নাম ছিল লুমসেন হর্স, তাদের বিদায় জানিয়েছিলেন ওই তারা স্বামী স্ত্রী 2 জন, লেডি কার্জন এবং লর্ড কার্জন, খিলিরপুর থেকে তারা 3 মার্চ নাগাদ কলকাতা থেকে গিয়েছিল এবং সেখানে 30 এপ্রিল ওইখানে যে বয়ার্স যুদ্ধ হয় সেখানে এই শাওয়ার নিহত হন। সেই জন্যে এটা ওনার একটা কারণে উনি এই বিষয়ে খুব ইনভলভ ছিলেন শাওয়ারের ব্যাপারে, এবং শাওয়ারের বীরত্বে মুগ্ধ হয়ে তিনি এখানে এটার ব্যাপারে এই খবরটা শিলচরে পরিবেশন করার ব্যাপারে, ডিটেলস পরিবেশন করার ব্যাপারে তিনি উদ্গ্রীব ছিলেন। এবং এখানে তার কথার ভিত্তিতেই পরে শিলচরে এই শাওয়ারের নামে একটি মনুমেন্ট তৈরি করা হয়, যা ওই দেবদূত সিনেমার পয়েন্টে ছিল, যা পরবর্তীতে এখন আসাম রাইফেলসের যে এরিয়া, সেইখানে আবার দেখুন এখন শুধু এখানে টি প্ল্যান্টেশনই হয়। তো চা প্রোডাকশন যেগুলো হয়, এখান থেকে 2টি পাতা 1টি কুড়ি তোলা হয়। তো এখানে নিয়ে আমরা ম্যানেজার একটু বলুন, এখানে কত একর এখন জমি আছে এবং কতটা প্রোডাকশন হচ্ছে এখানে, মানে প্ল্যান্টেশন হচ্ছে? জমি তো আছে অনেকে, 200-250-300 হেক্টরের মতো আছে, কিন্তু জঙ্গলের বহু ঢাপা না। আমরা শুধু বার করছি 122 হেক্টরের মতো। আচ্ছা, কত কেজি হয়? ধরেন 5.5 থেকে 6 লাখের মতো হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কি এগুলো অফিস? এগুলো গোডাউন ছিল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গিয়ে চা গাছ রোপণ করা হয়েছে নতুন। এখন তো নতুন পাতা গজাবে, এখন তো সময় বোধ হয়। সিজন আসছে, এখন তো বৃষ্টির জন্য বাগান বন্ধ হওয়ার পর। আচ্ছা আচ্ছা, বৃষ্টি নাই, বাগান বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কতজন শ্রমিক কাজ করেন? শ্রমিক 120-130 জনের মতো আছে। আচ্ছা।